আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা সাহিত্যে আপনাকে স্বাগত। আজ আপনাদের জন্য থাকছে কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজ থেকে প্রতিদ্বন্দ্বী। ১, নিজস্ব একটা দ্বীপ চাই। ক্যারিবিয়ান সাগর পাড়ি দিচ্ছে গোল্ডেন সোয়ান, পিছন দিকে হেলে পড়েছে সূর্য। পুয়ের্তো রিকোর রাজধানী সান জোয়ান আর ২৫ মাইল। ঘন্টা দেড়েকের মধ্যে নোঙর ফেলবে ওখানে গোল্ডেন সোয়ান। রেলিং এর উপর ঝুঁকে ডেকে দাঁড়িয়ে আছে রানা, গাঢ় নীল টাইটা পদ শব্দে উঠছে কাঁধের উপর। আহ, এরই নাম জীবন। জামাইকায় খামার বাড়ি, ক্যারিবিয়ান সাগরের মাঝখানে ছোট একটা দ্বীপ, ইন্দোনেশিয়ার রাবার বাগান, ফ্রান্সের পল্লীতে মনোরম একটা সেতু, রোমের উপকণ্ঠে একটা অ্যাপার্টমেন্ট হাউস, আর নিউ ইয়র্কের ম্যাডিসন অ্যাভিনিউয়ে রানা এজেন্সির অফিস বিল্ডিং। আপাতত রেবেকা ও রানা মিলে হচ্ছে এই। পরে সারা দুনিয়ায় শিকড় গাড়বে ওরা। চাই নিজস্ব একটা দ্বীপ, তবে তাতে থাকতে হবে পাহাড়। এই ছিল রেবেকার শর্ত। মার্কিন সরকারের টেন্ডার নোটিশটা চোখে পড়ার আগেই সিদ্ধান্ত নিয়েছিল ওরা। ওয়েস্ট ইন্ডিজের পূব থেকে পশ্চিমে বিছানো আগ্নেয় পর্বতশ্রেণীর ভিতর কোথাও থাকতে হবে সেই আকাঙ্ক্ষিত দ্বীপটা। সিদ্ধান্তের পরপরই কি অদ্ভুত যোগাযোগ! জার্মান ইন্টারন্যাশনাল পত্রিকায় টেন্ডার নোটিশটা দেখল ওরা। স্পেসিফিকেশন, শর্ত আর নিয়মাবলীর পুস্তিকা কিনে দেখা গেল আগ্নেয় পাহাড়ই রয়েছে দ্বীপগুলোয়। ৭-৮টা দ্বীপ, ৩টে বাদে সবগুলো নিলাম হবে। পুয়ের্তো রিকোর একটা কেনা-বেচা ব্যবসায় তদারককারী প্রতিষ্ঠানকে ওর এজেন্ট হিসেবে নিয়োগ করেছে রানা। তারাই ওর হয়ে কিনবে দ্বীপটা। দ্বীপগুলো দেখে কোনটা ওর পছন্দ তা জানাতে হবে। তাই যাচ্ছে ও। পুয়ের্তো রিকো হয়ে ভার্জিন দ্বীপপুঞ্জ। সান জোয়ানে কোনো কাজ ছিল না রানার। হঠাৎ পেল একটা ফোন। হোটেল ম্যান্ডারিনে ডিনারের নিমন্ত্রণ করছি, যে কোনো দিন সন্ধ্যা ৭টা থেকে ৮:৩০ পর্যন্ত। অবশ্যই আসা চাই, জরুরি। একটু ছাড়া আর কোনো রহস্য করেনি চিত্রা। প্রথমেই নিজের নাম জানিয়েছে সে। অবশ্য তার কোনো দরকার ছিল না। রানা ঠিকই বুঝতে পারত এ কণ্ঠস্বর কার। ফোন নাম্বার পেল কোথায়, কি এমন জরুরি দরকার, এসব কিছুই জানায়নি চিত্রা। বলেছে দেখা হলে সব বলবো। আগেই শুনেছে রানা ইন্ডিয়ান সিক্রেট সার্ভিস থেকে বিদায় নিয়ে ওয়েস্ট ইন্ডিজের এক ব্যবসায়ী যুবককে বিয়ে করেছে চিত্রা। বাড়ি কিনেছে জ্যামাইকার রাজধানী কিংস্টনে। রানার ডেইরি ফার্ম আর খামার বাড়ি থেকেই কিংস্টন ৭০ মাইল দূরে। একটা মার্সিডিজ আর দুটো স্পোর্টস কার গ্যারেজে থাকলেও রাজধানীতে বড় একটা আশা হয় না ওর। তাই চিত্রার খবরও নেওয়া হয়নি। এমন সময় ওর ফোন। বেশ একটু অবাকই হয়েছে রানা। সান জোয়ানে কি করছে ও? কোর্ট থেকে বেরিয়ে সুপার মার্কেটে গেল রানা। চিত্রার জন্য কিনলো একটা দামি সেন্ট। সেন্ট কিনতে গিয়ে মনে পড়ল চিত্রার কথা। টয়োমেন ছিল ওর প্রিয় সেন্ট। কিন্তু কোথায় এখন মিত্রা? মার্কিন জাহাজের নাবিক গিজ গিজ করছে রাস্তায়। প্রায় প্রত্যেকের একটা করে হাত কোমর জড়িয়ে আছে সঙ্গিনী দ্বীপবাসিনীর। বিনা নোটিশে হঠাৎ দাঁড়িয়ে পড়ে চুমো খাচ্ছে ওরা ৩ বার। দিক পরিবর্তন করতে হলো রানাকে ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছতে। ট্যাক্সি থেকে নামতেই হোটেল ম্যান্ডারিনের ৭ ফুট লম্বা নিগ্রো গেটম্যান মস্ত এক স্যালুট ঠুকলো। সুইং ডোর ঠেলে লাউঞ্জে ঢুকলো রানা। ওখান থেকে রিসেপশনে। ১১ তলার ১৩১ নম্বর সুইটটা মাত্র খালি আছে ওর জন্যে। ৩৬ ইঞ্চি স্যাম রনওয়েট সুটকেসটা পোর্টারকে ধরিয়ে দিয়ে রাস্তার দিকে পা বাড়ালো ও। রেস্তোরাঁয় তেমন ভিড় নেই। জুকবক্স থেকে ছড়িয়ে পড়া সুরের সাথে চিত্রার লাল কাপড়ে মোড়া পা দুটো
অলস ভঙ্গিতে তাল দিচ্ছে। রানাকে দেখা মাত্র উজ্জ্বল হাসিতে উদ্ভাসিত হলো মুখটা। হাতে ধরা কফির কাপটা টেবিলে রেখে উঠতে যাচ্ছে। রানা এগিয়ে গিয়ে হাত চেপে ধরল চিত্রার। জানো খুকি, মাসখানেকের মধ্যে পরিচিত মুখ তোমাকেই দেখলাম। তারপর চুরুটের প্যাকেট বের করে মুখোমুখি চেয়ারে বসলো ও। কিন্তু একা কেন? কালো মানিক কই? কপালে উঠে গেল চিত্রার ভুরু। কালো মানিক? তারপরই শব্দ করে খিলখিল হেসে উঠল সে। বুঝেছি, কালো আদমি বিয়ে করেছি জানো তাহলে। রায়ান গেছে অফিসের কাজে পোর্ট অফ স্পেনে। পরশুদিন ফিরতে পারে। তারপর তোমার খবর? শুনলাম। ঠিকই শুনেছ। চুরুট ধরাবার ফাঁকে চিত্রার দিকে একবার তাকালো রানা। কিন্তু তোমার মতো একজন এজেন্টকে কারণ কি? জানি না। গল গল করে ধোঁয়া ছেড়ে বলল রানা। জানতে চাইও না। ডাকলেও যাচ্ছি না আর। ম্যাডিসন অ্যাভিনিউয়ে রানা এজেন্সির অফিস নিয়েছে। ইচ্ছা করলে জয়েন করতে পারো। বিষম খেলো চিত্রা। জয়েন করব আমি? একজন ভারতীয় প্রাক্তন এজেন্টকে প্রস্তাব দিচ্ছে বাংলাদেশের একজন প্রাক্তন এজেন্ট। পরক্ষণে সরল হয়ে গেল মুখের রেখাগুলো। তুমি মাসুদ রানা? হ্যাঁ। কেবল তোমার পক্ষেই সম্ভব। কিন্তু না, ও জগৎ চিরকালের জন্যই ছেড়ে দিয়েছি। তবু তুমি বললে, এজন্যে অনেক ধন্যবাদ। তা দ্বীপ কিনছো যে? জানলে কিভাবে? ঠোঁট থেকে চুরুট নামালো রানা। ফোন নাম্বার পেলে কোথা থেকে? পুয়ের্তো রিকোর কেনাবেচা ব্যবসায় তদারকি প্রতিষ্ঠানটার মালিক একজন নিগ্রো। রায়ান, আমার স্বামী। রায়ান তোমার স্বামী? হ্যাঁ, বলল চিত্রা। তোমার ফোন যখন আসে আমি অফিসেই ছিলাম। ওয়েটারকে এগিয়ে আসতে দেখে হাত নেড়ে নিষেধ করলো চিত্রা। রানাকে বলল, বাড়ি গিয়ে বসবো আমরা, কি বলো? তুমি আমার অতিথি। পুয়ের্টো রিকোতেই থাকি, কিন্তু কিংস্টনেও একটা বাড়ি রেখেছি জানতে? জানতাম তুমি কিংস্টনে থাকো, বলল রানা। মিত্রার খবর কি? হঠাৎ বিষণ্ণতার ছায়া পড়ল চিত্রার মুখে। দু চোখে টলমল করছে উদ্বেগ। রানা, মিত্রাদির খবর পাবো আশা করেই তোমাকে ডেকেছি আমি। কেন, কি হয়েছে মিত্রার? কেউ কোনো খবর দিতে পারছে না ওর, বলল চিত্রা। নানা রকম গুজব শুনছি। ইন্ডিয়ান সিক্রেট সার্ভিসও নাকি খুঁজছে ওকে। মিত্রাদির শেষ অ্যাসাইনমেন্ট ছিল ম্যাকাসারে। ওখান থেকেই নিখোঁজ। এসব প্রায় ৮ মাস আগের কথা। মাস ৩ আগে আমি জাকার্তা হয়ে ম্যাকাসারে গিয়েছিলাম। ওখান থেকে একটা ক্লু পাই। সেই ক্লু ধরে ফ্লোরেসির একটা দ্বীপ হাউদানায় যাই। ব্রিটিশ চার্টে দ্বীপটাকে বলা হয়েছে আর্থকোয়েক আইল্যান্ড, ভূমিকম্পের দ্বীপ। ভূমিকম্পের দ্বীপ গেছে ওখানে রানা। কিন্তু চিত্রার তা জানার কথা নয়। ও বলে চলল, দুর্গম একটা জায়গায় বটে। দ্বীপটার দুই অংশের সঙ্গে যোগাযোগের রাস্তা মাত্র একটাই। ৪ মাইল চওড়া লাভা ফিল্ডের ওপর দিয়ে চলে গেছে সেটা। এই ৪ মাইলের মধ্যে ছায়া বলতে কিছু নেই। শুধু এক জায়গায় ৪-৫টা পাম গাছ আর হাত ১৫ জায়গা জুড়ে চওড়া কাণ্ডওয়ালা কাঁটা গাছের ঝোপ। কেউ একজন একটা গাছের কাণ্ডে নিজের নাম লিখে রেখে এসেছিল। দেখা দেখি টুরিস্টরা ওখানে গেলেই নিজেদের নাম লিখে রেখে আসে। থেমে রানার চোখে চোখ রাখলো মিত্রা। কিন্তু তুমি যদি যাও ওই কষ্টটা আর করতে হবে না তোমাকে। তোমার নাম লেখাই আছে ওখানে। নিভে যাওয়া চুরুটটা ধরাতে যাচ্ছিল রানা। ভুরু কুঁচকে তাকালো চিত্রার দিকে। হাত দুটো স্থির হয়ে গেল। মিত্রার হাতের লেখা চিনতে পেরেছো? হ্যাঁ, ওরই হাতের লেখা। অনেক কথা মনে পড়ে যাচ্ছে রানার। ভারতনাট্যমের বিখ্যাত নর্তকী মিত্রা সেন। মনে পড়ছে রাজশাহীর কথা, কলকাতা চিটাগাংয়ের কথা, নক্ষত্র খচিত কক্সবাজারের রাত্রির কথা, ক্যাসাব্লাঙ্কার ভিলা মোনালিসার কথা। ভিলা মোনালিসার সেই কথাগুলো এখনো যেন কানে বাজছে। প্লিজ রানা, তুমি আমাকে ভালোবাসতে। রানা, আমাকে বাঁচাতে পারবে না? প্লিজ আমাকে বাঁচাও। তারপর
দ্বীপের ওধারে যেতে পারিনি, ওখান থেকে সিঙ্গাপুরে ফিরে আসতে বাধ্য হই। রানা, আমার বিশ্বাস মিত্রাদি ওখানে বন্দী হয়ে আছে এবং তোমার সাহায্য চাইছেও। কিছু একটা বলতে যাচ্ছিল রানা, কিন্তু মিত্রা অন্যদিকে তাকাতে তার দৃষ্টি অনুসরণ করে ও দেখলো দশাসই এক লোক এগিয়ে আসছে ওদের দিকে। দেহটা প্রকাণ্ড, কিন্তু ছেলেমানুষের মতো সরল, অভিমান ভরা ছোট একটা মুখ, চোখ দুটো ম্লান, যেন এইমাত্র কেঁদে কেটে এলো মায়ের কাছ থেকে বকুনি খেয়ে। রায়ানের বন্ধু মিস্টার রুবেন। স্ত্রী বিয়োগের ফলে ভয়ানক মুষড়ে পড়েছেন ভদ্রলোক। ইউরোপ থেকে এসেছেন এদিকে বেড়াতে, কিন্তু শান্তি পাচ্ছেন না কোথাও। কাছে এসে দাঁড়ালো রুবেন। পরিচয় করিয়ে দিল চিত্রা। ইনি মাসুদ রানা। একই পেশায় ছিলাম আমরা। আপনার কথা বলেছি ওকে। রানা বলল, বসুন মিস্টার রুবেন। কেমন লাগছে ওয়েস্ট ইন্ডিজ? ভালোই। আজ ভার্জিন দ্বীপপুঞ্জে যেতে চাই। মিসেস রায়ানের কাছ থেকে তাই অনুমতি নিতে এলাম। একটু বিরতি নিয়ে ব্যাখ্যা করলো ব্যাপারটা। মিসেস রায়ান আমার পরম হিতাকাঙ্ক্ষী এখানে। ওর কথা ছাড়া এক পা নড়ি না। জুলিয়ার সাথে খুব ঘনিষ্ঠতা ছিল কিনা, ওকে দেখে জুলিয়ার কথা মনে পড়ে যায়। তাই ইউরোপ থেকে ছুটে এসেছি। জুলিয়ার কথা মিসেস রায়ান নিশ্চয়ই আপনাকে শুনিয়েছেন। আর কেউ স্ত্রীর বিয়োগ ব্যথা এভাবে প্রকাশ করলে বিরক্ত হতো না রানা, কিন্তু রুবেনের কথায় ও ভঙ্গিতে এমন কিছু ছিল যে সহানুভূতি অনুভব করলো ও। ভার্জিন দ্বীপপুঞ্জে যেতে চান? তা বেশ তো, রানার সঙ্গেই বেরিয়ে আসুন তাহলে। আগামীকাল তো যাচ্ছে ও। খুব খুশি হব, অনিচ্ছা সত্ত্বেও বলল রানা। মৌখিক সহানুভূতি প্রকাশ করা এক কথা, আর মূর্তিমান একটা শোকের সঙ্গ দেয়া আরেক কথা। তুমিও চলো না চিত্রা? ইচ্ছা করছে, চিত্রা বলল, কিন্তু রায়ান না ফিরলে যাই কিভাবে? তোমরা কালই যাও, পরশু না হয় আমি যোগ দেব তোমাদের সঙ্গে। রায়ানকেও নিয়ে যেও। কাজ পাগলা মানুষ, সময় পাবে কিনা জানি না, বলল চিত্রা। তবে চেষ্টা করব তো বটেই। রুবেন ব্যস্ততার সঙ্গে উঠে দাঁড়ালো এই সময়। ফেরির টিকিট তাহলে কিনে ফেলতে হয় এখনই, তা না হলে কেবিন খালি পাওয়া যাবে না একটাও। একদল মার্কিন নেভাল অফিসার ঢুকলো রেস্তোরাঁয়, সঙ্গে সঙ্গে কটা মেয়ে। পাশ ঘেঁষে যাবার সময় রুবেন মেয়েগুলোকে খুঁটিয়ে দেখার জন্য দরজার কাছে দাঁড়িয়ে পড়ল। বোধহয় জুলিয়ার সাথে সাদৃশ্য খুঁজছে। করুণা বোধ করলো রানা। আমার প্রশ্নের কিন্তু উত্তর দাওনি তুমি রানা। চিত্রার কথায় চোখ ফেরালো রানা। দ্বীপ কিনছো কেন? কিংস্টনেই বা কি করছো? ওখানে খামার বাড়ি কিনেছি একটা। তার মানে ঘর সংসার করতে যাচ্ছ নাকি? বিয়ে? হাসলো রানা। অবাক হচ্ছ কেন? বিয়ের বয়স হয়নি নাকি? সত্যি বিয়ে করতে যাচ্ছ? সত্যি? চিত্রা যেন বিশ্বাসই করতে পারছে না। মেয়েটা কে? চিনবে না, নাম রেবেকা। এখন সিঙ্গাপুরে আছে। পৈতৃক ব্যবসা গোটাতে গেছে ওখানে। ওরই হুকুম দ্বীপ চাই। খামার বাড়ি কিনেছো, বিয়ে করবে? কেন যেন খুব অবাক লাগছে রানা। শুধু কি খামার বাড়ি, চাষবাস, সেই সঙ্গে ডেইরি ফার্ম, ভক্তও পেয়েছি একটা। তার নাম রেখেছি রকি। কুকুরটা দু চোখে দেখতে পারে না রেবেকাকে। ওকে নিয়ে গল্প করতে বসলেই ঘেউ ঘেউ করতে শুরু করে হিংসুটের ধাড়ি। চিত্রাকে হাসিয়ে দিয়ে উঠে দাঁড়ালো রানা। চলো, গলাটা ভিজিয়ে নিয়ে আগে। বারের সুইং ডোর খুলতেই ধাক্কা মারলো কানে কথাবার্তার উচ্চকিত গুঞ্জন। ভিতরে পা রাখলো রানা। জুকবক্সের সুরের সাথে সুর মিলিয়ে ঠোঁটের শীষ, হাতে জ্বলন্ত চুরুট। পাশে চিত্রা, কাউন্টারে নিগ্রো বারম্যান, তার পেছনে 6 ফুট লম্বা আয়না। আয়নার চোখ পড়তেই চমকে দাঁড়িয়ে পড়ল রানা। মাঝপথে কাটা পড়ল শীষ। একটা ঝাঁকুনি, পর মুহূর্তে স্থির পাথর হয়ে গেল শরীরটা। দু আঙুলের মাঝখান থেকে পড়ে গেছে চুরুটটা, খেয়ালই নেই রানার। ধীরে ধীরে বিস্ফোরিত হয়ে উঠল চোখ দুটো। রক্ত শূন্য, প্রায় ফ্যাকাশে হয়ে গেছে মুখ।
কপালে ফুটে ওঠা বিন্দু বিন্দু ঘামগুলো চকচক করছে নিয়নের আলোয়। আয়নায় শুধু মুখের একটা পাশ দেখা যাচ্ছে লোকটার। কে ও? বিস্ময়ের প্রথম ধাক্কাটা কাটিয়ে উঠেছে রানা। কুঁচকে গেছে চোখ দুটো ওর। ভালো করে দেখে নিঃসন্দেহ হতে চাইছে এখন। কে ও? বুক ভরে শ্বাস নিয়ে নিজেকে সামলে নিতে নিতে ভাবছে ও। দাতাকু। কিন্তু দাতাকু, কিন্তু তার প্রেতাত্মা দুঃস্বপ্ন দেখছে না তো? ধীরে ধীরে মুখ তুলল লোকটা। আয়নার ভেতর দিয়ে সোজা তাকালো রানার চোখে। শিউরে উঠল রানা। দাতাকু। কাউন্টারের ওপর ঝুঁকে আছে সে। সামনে রাখা সোনালি হুইস্কি ভর্তি গ্লাস। দুই হাতের 10টা আঙ্গুল গ্লাসটাকে ধরে আছে আঁকড়ে। চকচকে পিতলের মতো ভুরুহীন মুখ। সাদা দুপাটি দাঁতের মাঝখানে আধ হাত লম্বা কালো একটা টোব্যাকো পাইপ। এদিকে ঠোঁট ফাঁক হতে বেরিয়ে পড়লো আরো কয়েকটা দাঁত। বাঁকা হাসছে সে। রানার চোখে চোখ। মাত্র 5 সেকেন্ড। তারপরে ধীরে ধীরে ফিরিয়ে নিল সে মুখটা। বিহ্বল দেখাচ্ছে রানাকে। ভিজে গেছে মুখ। ঘামের কয়েকটা রেখা কপালের পাশ থেকে নিচে নামছে। রানা, কি হয়েছে তোমার রানা? চিত্রা অস্পষ্ট জানতে চাইল। তুমি কি অসুস্থ বোধ করছো? রানার কোমর জড়ালো চিত্রার একটা হাত। টেবিলে নিয়ে গিয়ে বসাতে চায় ও রানাকে। চিত্রার একটা হাত জোরে চেপে ধরলো রানা। এখানে আর এক মুহূর্ত নয়। কথা শেষ হওয়ার আগেই ঘুরে দাঁড়িয়েছে ও। এরকম টেনেই চিত্রাকে নিয়ে চলল দরজার দিকে। ভয় পেয়েছে রানা। ভয় পেয়েছে থাইপুজম দাতাকু হাইয়াতকে দেখে। পালাচ্ছে সে। 5 তলায় চিত্রার সুইট। চিত্রার পিছু পিছু ভিতরে ঢুকে দরজায় পিঠ দিয়ে দাঁড়ালো রানা। খুট করে শব্দ হলো একটা। আলো জেলে রানার সামনে এসে দাঁড়ালো চিত্রা। চোখ মুখ থেকে বিস্ময়ের ঘোর তখনও কাটেনি ওর। পুরোপুরি বদলে গিয়েছিল রানা। বিবর্ণ দেখাচ্ছিল ওর চোখ মুখ। দৃশ্যটা কখনো ভুলবে না চিত্রা। চিত্রা, আমি চলে যাচ্ছি, বলল রানা। যতক্ষণ আছি এই হোটেলে আমার সঙ্গে দেখা করার চেষ্টা করো না তুমি। কেন? 1 সেকেন্ডের মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেছে, সে অনেক কথা চিত্রা, বলল রানা। সেসব তোমার শুনে দরকার নেই। কি এমন ঘটলো যে তোমার সঙ্গে দেখা পর্যন্ত করতে পারবো না? চিত্রার চোখে মুখে বিস্ময় ফিরে আসে। ব্যাপার কি রানা? আমি তোমার নিরাপত্তার কথা ভেবেই বলছি চিত্রা। কি বলছো তা তুমি নিজেই জানো না। চিত্রার কণ্ঠে ক্ষুব্ধতা। আমার নিরাপত্তার কথা ভাবছো? কি মনে করো তুমি আমাকে? তর্ক করো না, বলল রানা। তুমি জানো না লোকটা। রানার শার্টের কলার চেপে ধরল চিত্রা। ভুলে গেছো কিছুদিন আগেও আমি ইন্ডিয়ান সিক্রেট সার্ভিসে ছিলাম। তুমি ভাবছো নিজেকে রক্ষা করার মতো যোগ্যতা আমার নেই? বাজে কথা রাখো। এখন বলো কি হয়েছে? ঈষৎ শ্লেষও যেন ফুটে উঠল তার কণ্ঠস্বরে। তুমি তুমি মাসুদ রানা। কি এমন দেখলে যে সন্ত্রস্ত হয়ে উঠলে? জোর করে হাসলো রানা। ভয় আমি নিজের জন্য পাই না চিত্রা। আমার নিরাপত্তার কথা দয়া করে তোমাকে ভাবতে হবে না, বলল চিত্রা। তুমি জানো না রায়ান পুয়ের্টো রিকোর অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ। নিজের স্বামী বলে গর্ব করছি না, কথাটা সত্যি বলেই বলছি। রায়ান কথার উপর কথা বলে এমন লোক এখানে খুব কম। ক্যাবিনেট মন্ত্রীরা অনেকেই ওর ঘনিষ্ঠ বন্ধু। রানার শার্টের কলার ছেড়ে ওর একটা হাত চেপে ধরলো সে। এসো, গলাটা একটু ভিজিয়ে নাও আগে, তারপর বলো কি হয়েছে। এগিয়ে গিয়ে সোফায় বসলো রানা। ওয়াল ক্যাবিনেট থেকে হুইস্কি ভর্তি দুটো গ্লাস নিয়ে এলো চিত্রা। রানার হাতে ধরিয়ে দিল একটা গ্লাস। তারপর বসলো মুখোমুখি সোফাটায়। প্রায় ভরা গ্লাসটা 2-3 চুমুকে নিঃশেষ করে ফেললো রানা। মাথাটা নিচু, চেয়ে আছে কার্পেটের দিকে। ভাবছে। নাও শুরু করো। সবকিছু লক্ষ্য করে পরিবেশটা হালকা করার চেষ্টা করলো চিত্রা। প্রতি 100টা বাক্যের বিনিময়ে 1 গ্লাস করে হুইস্কি পাবে। তখন মুখ তুলে মৃদু হাসলো রানা। কিন্তু পরক্ষণেই ম্লান হয়ে গেল হাসিটা। কঠিন একটা ব্যাপার চিত্রা। দাতাকু নামে একটা লোক সিঙ্গাপুরিয়ান। দেখেছি ওকে, বলল চিত্রা। হ্যাঁ, দেখতে ভয়ঙ্কর লোকটা। মানে ভুরু নেই, হাত দুটো পোড়া, আর পেটা লোহার মতো শরীর।
দুটো হাতেরই চামড়া পুড়ে গেছে। চিত্রা চোখে চোখ রেখে বলল, রানা। চিত্রা, লোকটা কেন এসেছে এখানে আমি জানি। প্রতিশোধ নিতে চায়, ও খুন করতে চায়। চিত্রার চোখে মুখে স্পষ্ট বিস্ময়। রানার দিকে চেয়ে অপেক্ষা করে আছে সে। পকেট থেকে চুরুট বের করে দাঁত দিয়ে কামড়ে ধরল রানা। গ্যাস লাইটার দিয়ে তাতে আগুন ধরাচ্ছে। চিত্রার নজর এড়ালো না। হাত দুটো কাঁপছে রানার। অদ্ভুত শোনাচ্ছে কথাগুলো, বুঝতে পারছি, বলল রানা। কিন্তু কোনো ভুল নেই। প্রতিশোধ নিতেই এসেছে দাতাকু পুয়ের্টো রিকোয়। সোফায় হেলান দিল রানা। হাতলে রাখলো বাঁ হাতটা। চুরুটটা পুড়ছে। নীলচে ধোঁয়া উঠছে এঁকে বেঁকে। 5 বছর আগের ঘটনা। আমি তখন ছুটি নিয়ে ব্যাংককে। তবে মেয়াদ শেষ হয়ে আসছে ছুটির। সপ্তাহখানেকের মধ্যে ঢাকায় ফিরবো। এমন সময় সাড়া জাগানো একটা ঘটনা ঘটলো ওখানে। কোটিপতি ব্যবসায়ী রম্বক লানাথপকে কিডন্যাপ করা হলো। কিডন্যাপাররা মুক্তিপণ দাবি করলো $10 লক্ষ। মনে আছে ঘটনাটা? লানাথপকে খুন করা হয়। কিডন্যাপারদের একজন মাত্র ধরা পড়ে, সেই খুন করেছিল। ঠিক মনে নেই, সম্ভবত যাবজ্জীবন হয় তার। না, সে খুন করেনি, বলল রানা। দোষটা আমার। আমিই ভুল করে। প্রথম থেকেই বলো বরং রানা। থাইল্যান্ড সরকার ঘটনাটাকে অত্যন্ত সিরিয়াসলি নেয়। গোটা ব্যাংকক শহরটাকে অবরোধ করা হয় ঘটনা ঘটার 3 ঘন্টার মধ্যে। পুলিশ তো ছিলই। ঘরে ঘরে সেনাবাহিনীর লোকেরা ঢুকে তল্লাশি চালাতে শুরু করে। কিডন্যাপাররা ব্যাংকক ছেড়ে পালাতে পারেনি। ইন্টেলিজেন্স ব্রাঞ্চের এই অনুমানটা ছিল ভুল। তাই কোনো হদিসই করা গেল না তাদের। এসব খবর আমি কাগজে পড়ি। তুমি তখন ব্যাংককেই? না, ব্যাংকক থেকে 75 মাইল দূরে কুর্চিতে হোটেলেই উঠতাম। কিন্তু বন্ধু ছাড়লো না। ছুটিতে গ্রামের বাড়িতে যাবে সে। বলল, বাড়িটা তুমি ব্যবহার করো। তারপর হাসতে হাসতে বলল, বিদেশ ভুঁইয়ে এসেছো। হোটেলে কত রকম বিপদ ঘটতে পারে, তার দরকার কি? আমার বাড়িটা গোটা থাইল্যান্ডের সবচেয়ে নিরাপদ বাড়ি। জিজ্ঞেস করলাম, তোমার এ কথার অর্থ? বন্ধু বলল, বাড়িটা থাইপুজম দাতাকু হাইয়াতের। আমি তার ভাড়াটে। ঘন ঘন টান দিল রানার চুরুটে। তারপর আবার বলল। বন্ধু কিন্তু ব্যাখ্যা করলো না কথাটা। তার দরকারও ছিল না। থাইল্যান্ডের আন্ডারগ্রাউন্ড সম্পর্কে যারাই এক আধটু খবর রাখে, দাতাকুর নাম তাদের কাছে পরিচিত। অন্যান্য অপরাধীদের সঙ্গে ওর পার্থক্য হলো যে কোনো ঝুঁকি নিয়ে হাসতে হাসতে অপরাধ ঘটিয়ে বসতে পারে। রেপ, মার্ডার, ব্যাংক ডাকাতি, কিডন্যাপ, সুযোগ পেলে কোনোটাই বাদ দেওয়ার লোক নয় দাতাকু। পুলিশ সব জানতো ওর সম্পর্কে, কিন্তু কোনো কেসেই তাকে তারা ফাঁসাতে পারেনি। তার মানে শুধু যে ভয়ঙ্কর প্রকৃতির লোক সে, তাই নয়, মগজটাও দামি। রম্বক লানাথবের সঙ্গে তার সম্পর্ক কি? বলছি, বলল রানা। দাতাকু থাকতো একই বাড়িতে, আমার বন্ধুর পাশের ফ্ল্যাটে। আমার সঙ্গে কোনোদিন কথাবার্তা হয়নি। প্রায় দেখতাম অনুরা বৈভবকে সাথে নিয়ে গল্প করছে। অনুরা বৈভব? ওহো, ওর কথা বলিনি বুঝি? টান দিতে গিয়ে দেখলো রানা ধোঁয়া বেরোচ্ছে না। অ্যাশট্রেতে গুঁজে দিল সে চুরুটটা। অনুরা বৈভব 17-18 বছরের একটা আশ্চর্য সুন্দরী মেয়ে। থাইল্যান্ডকে মাতিয়ে রেখেছে তখন সে তার নাচ দিয়ে। দাতাকু ছিল এই অনুরার প্রেমের পাগল। ভয়ঙ্কর প্রকৃতির পুরুষকে এক ধরনের মেয়েরা ভালোবাসে। চিত্রাকে থামিয়ে দিয়ে রানা বলল, এক্ষেত্রে ব্যাপারটা সেরকম ছিল না। রাতে একদিন বসে আছি ব্যালকনিতে। নদীর ওপারে নিয়ন বাতিতে ঝলমলে শহর দেখছি। এমন সময় দাদাকুর চড়া গলা কানে এলো। ওদের সব কথা শুনতে পাইনি, কিন্তু যতটুকু শুনলাম তাতে পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। অনুরা বৈভব দাতাকুকে ভালোবাসে না, ভয় করে। দাতাকুর বেডরুমে আসে সে প্রেমের টানে নয়, না এলে প্রাণ নিয়ে টানাটানি শুরু করবে দাতাকু। তাই দাতাকু দাবি করছিল বিয়ে করতে হবে তাকে, এবং বিয়ের তারিখও তাকে জানিয়ে দিতে হবে সেই মুহূর্তে। সরাসরি প্রত্যাখ্যান করার সাহস ছিল না অনুরার। নানান অসুবিধার কথা বলে এড়িয়ে যাওয়ার ব্যর্থ চেষ্টা করছিল সে। শেষ পর্যন্ত অবশ্য অনুরা কথা দেয় বিয়ে যদি সে করে কোনোদিন, দাতাকুকেই করবে।
কিন্তু বিয়ের নির্দিষ্ট তারিখ জানানো তার পক্ষে সম্ভব নয়। এর উত্তরে দাতাকু কি বলেছিল আমি শুনতে পাইনি। পায়ের উপর পা তুলে দিল চিত্রা, বলল, তারপর? ধনী লোকেরা বেপরোয়া কিছু লোককে পোষে, জানো তো, বলল রানা। দাতাকু এইরকম কয়েকজন কোটিপতির সিকিউরিটি ইনচার্জ ছিল। রম্ভক লানাথভ যখন কিডন্যাপ হয়, দাতাকু তখন তার সিকিউরিটি ইনচার্জ। বুঝেছি। রম্ভক লানাথভ কিডন্যাপ হয় বাড়ি থেকে। পিছনের পাঁচিল টপকে কিডন্যাপাররা ভেতরে ঢোকে। দাতাকু তখন ছিল অনুরা বৈভবের হোটেলে। ব্যাংককে তখন শো করছে অনুরা। যাই হোক, পুলিশ তাদের কাজে কোনো খুঁত রাখতে চায়নি। তাই রম্ভক লানাথভ কিডন্যাপ হয়েছে এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা দাতাকুকে খুঁজতে শুরু করে এবং একটা বার থেকে তাকে অ্যারেস্ট করে। কিন্তু পরদিন তাকে ছেড়ে দেয়া হয়, কারণ অনুরা বৈভব পুলিশকে জানায় লানাথভ যখন কিডন্যাপ হয় দাতাকু তখন তার কাছেই ছিল। খালি গ্লাস নিয়ে আর একবার উঠল চিত্রা। ফিরে এসে বসতে আবার শুরু করলো রানা। পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে দাতাকু কুর্চিতে নিজের বাড়ি ফিরে আসে। তাহার ফিরে আসার পরদিন রাতের ঘটনা। থামলে কেন বলো? সোফা ছেড়ে উঠে দাঁড়ালো রানা। নিঃশব্দ পায়ে শিকারী বিড়ালের মতো দীর্ঘ পদক্ষেপে দরজার পাশে গিয়ে দাঁড়ালো। কান পেতে কিছু শোনার চেষ্টা করলো ও। আচমকা নব ধরে হ্যাচকা টান মারতেই দু ফাঁক হয়ে গেল কাবার্ড দুটো। করিডোরে উঁকি দিয়ে কাউকে দেখলো না রানা। সে রাতে ঘুম আসছিল না কেন জানি। সোফায় ফিরে এসে গ্লাসে চুমুক দিয়ে বলতে শুরু করলো ও, বিছানায় এপাশ ওপাশ করছিলাম, এমন সময় দূর থেকে একটা শব্দ ভেসে এলো। দূর থেকে ভেসে এলেও বিকট একটা আর্তনাদের অস্পষ্ট শব্দ ছিল সেটা। এলো পেছনের জঙ্গল থেকে। রাত তখন কটা? 2:30, বলল রানা। শব্দটা এমন নাড়া দিয়েছিল আমাকে, নিজের অজান্তেই ধড়মড় করে বিছানার ওপর উঠে বসেছিলাম আমি। কি মনে করে তাড়াতাড়ি বেডরুম থেকে বেরিয়ে দাতাকুর ফ্ল্যাটের দিকে তাকাই। জানালা দিয়ে দেখি হাতে একটা পিস্তল। দাতাকু তার বেডরুমের দরজা খুলে করিডোরে বেরিয়ে যাচ্ছে। একটা চিৎকার, তারপর পিস্তল হাতে দাতাকু বেরিয়ে যাচ্ছে। কেমন যেন রহস্যের গন্ধ পেলাম। রম্ভক লানাথভকে কিডন্যাপ করা হয়েছে, কথাটা ভুলিনি আমি। হঠাৎ অনেকটা ঝোঁকের মাথাতেই ঠিক করলাম দাতাকু কোথায় যাচ্ছে দেখতে হবে। একটু পরেই আমি বেরিয়ে পড়লাম বাইরে। গভীর মনোযোগের সঙ্গে রানার কথা শুনছে চিত্রা। ধরিয়েছে মাত্র সিগারেটটায় দুবার বেশি টান দেয়নি সে। পায়ের ওপর পা তুলে দিয়ে ডান হাতটার কনুই রেখেছিল উরুর ওপর, কবজির কাছে হাতটা ভাঁজ করা। হাতের উল্টো পিঠে চিবুক রেখে চেয়ে আছে রানার দিকে। বাড়ির পেছনের জঙ্গলে ঢুকলাম দাতাকুর পিছু পিছু। একটা মজা খালের পাড় ধরে খানিক দূর যেতেই চাঁদের আলোয় একটা প্যাগোডা দেখতে পেলাম। গজ 25 সামনে ছিল দাতাকু। প্যাগোডার ভেতর দ্রুত ঢুকে গেল সে। সিঁড়ির ধাপ কটা টপকাচ্ছে, দাতাকু ঢুকছে 30 সেকেন্ড হয়নি তখনও। পরপর দুটো গুলির শব্দ হলো, সেই সঙ্গে একটা আর্তচিৎকার। পকেট থেকে ওয়ালথারটা বের করে ছুটলাম আমি। দরজা টপকে ভেতরে ঢুকেই মুখোমুখি হলাম প্রকাণ্ড এক বৌদ্ধ মূর্তির। কেউ নেই ওখানে। পাশেই একটা দরজা খোলা দেখে ছুটে গেলাম সেদিকে। দরজা টপকে ভিতরে ঢুকেই মশালের লালচে আলোয় দেখলাম দাতাকুর হাতের পিস্তল থেকে ধোঁয়া বেরোচ্ছে। মেঝের ওপর পড়ে আছে লানাথভ। কুল করে রক্ত বেরিয়ে আসছে হৃৎপিণ্ড বরাবর একটা ফুটো থেকে। কামরায় আর কেউ ছিল না। হতভম্ব হয়ে দাঁড়িয়ে ছিল দাতাকু। পিস্তল ধরা হাতটা ঝুলছিল শরীরের পাশে। কিন্তু আমাকে দেখেই ভূত দেখার মতো চমকে উঠে হাতটা তুলতে গেল। পা তুলে মারলাম আমি। দাতাকুর পিস্তল ধরা হাতে গিয়ে লাগলো লাথিটা। পিস্তল হাতছাড়া হয়ে গেছে দেখে বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো সে আমার উপর। অসুরের গায়েও বুঝি ওর মতো জোর নেই চিত্রা। প্রায় কাবু করেই ফেলেছিল আমাকে, কিন্তু জুজুৎসুর এক প্যাঁচে বাঁ হাতটা যখন মুচড়ে পেছন দিকে টেনে নিয়ে গিয়ে আটকালাম, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা তখন ওর। কিছুই জিজ্ঞেস করিনি আমি, কিন্তু পুলিশের হাতে তুলে দেব বুঝতে পেরে অনর্গল কথা বলে যেতে শুরু করলো সে।